প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবস্ট্রাকশন ইন সি প্লাস প্লাস। আমরা লাস্ট ক্লাসে এনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অলরেডি জানো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে 4টা কোর কনসেপ্টস আছে, তার মধ্যে এনক্যাপসুলেশন আমরা শুধুমাত্র আলোচনা করেছি, পাশাপাশি আরও 3টা কনসেপ্ট অ্যাবস্ট্রাকশন, যেটা আমরা আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা ইনহেরিটেন্স আলোচনা করব এবং পরবর্তীতে আমরা পলিমরফিজম পাবো। সো এই 4টা কোর কনসেপ্ট, এর পাশাপাশি কিন্তু আমরা ওওপির যে বেসিক কনসেপ্ট ক্লাস এবং অবজেক্ট নিয়ে কীভাবে কাজ করতে, সেগুলো কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পলের সাহায্যে তোমাদের কাছে এক্সপ্লেন করেছি বা প্রেজেন্ট করেছি। তো আজকের ক্লাসে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যদিও আমরা গত ক্লাসে এনক্যাপসুলেশন বুঝতে গিয়ে এনক্যাপসুলেশনের যেই এক্সাম্পল আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশন কিছুটা হলো ইমপ্লিমেন্ট করেছি। তখন যেহেতু আমরা অ্যাবস্ট্রাকশন বলিনি, আজকে আমরা ফর্মালি অ্যাবস্ট্রাকশন মিনিংটা বলবো। তো গত ক্লাসে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে এনক্যাপসুলেশনের ডেফিনেশন পড়তে গিয়ে, যে এনক্যাপসুলেশন মানে কিন্তু হচ্ছে যেটা করে থাকে যে ইজ দ্য কম্বিনেশন অফ অর কালেকশন অফ ডেটা অ্যান্ড মেথডস, তাই নাকি? যে কালেকশন অফ ডেটা মেম্বার্স অ্যান্ড মেথডস, তাই নাকি? যে একটা ক্লাসের মধ্যে তাহলে কি থাকে, ডেটা মেম্বার থাকে এবং মেথড থাকে। এগুলো যদি একত্রে আমরা বাইন্ড করি বা র্যাপ আপ করি, তাহলে সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন বা এনক্যাপসুলেট করা। তো এর মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ডেটা মেম্বারগুলোকে চাইলে প্রাইভেট করতে পারি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে গিয়ে আমরা কিন্তু সেটা করেছিলাম, তাই তাই নয় কি? যে প্রাইভেট ডেটা মেম্বার আমরা ইউজ করেছি, কিন্তু আমরা সোফার কোনো মেথডকে আমরা এখন পর্যন্ত প্রাইভেট করা দেখিনি। দেখেছি কি? সকল মেথড কিন্তু পাবলিক ছিল। তো আমরা আজকে ক্লাসে এই মেথড প্রাইভেট করা যায় কিনা সেটা দেখবো, এবং সেটার সাথে অনেকটা অ্যাবস্ট্রাকশনের লিঙ্ক আছে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা ডেটা হাইডিং বলে থাকি, যদিও ডেটা হাইডিং এর আলাদা কনসেপ্ট আছে, ফিউচারে আমরা পাবো। ডেটা হাইডিং আর হচ্ছে অ্যাবস্ট্রাকশনের সাথে পার্থক্য থাকলেও আমরা অনেকটা মিল রেখেই বুঝাবো। যেমন অ্যাবস্ট্রাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডিটেলসটাকে হাইড করা। ইমপ্লিমেন্টেশন ডিটেলস বলতে কি বোঝানো হয়? সাপোজ ধরো তুমি এটিএম বুথ মেশিনের সামনে গেলা, এখানে গেলে তুমি একটা ইউজার ইন্টারফেস দেখতে পাও, তুমি সেই স্ক্রিনটা দেখে ইন্টারাক্ট করতে পারো। কিন্তু এই সাপোজ তুমি টাকা উইথড্র করবা বা ব্যালেন্স জানবা, তুমি ক্রেডিট বা ডেবিট কার্ডটা দিচ্ছ, দেওয়ার পরে তুমি ওখানে ইনস্ট্রাকশন দেখে দেখে বাটন প্রেস করতেছো, তুমি ইনফরমেশন দেখতে পাচ্ছ, কিন্তু ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেটা তো তুমি কখনোই অ্যাক্সেস করতে পারো না বা দেখতে পারো না, পারো কি? তাহলে কিভাবে কাজ হচ্ছে, ঠিক আছে, কিভাবে কাজ হচ্ছে এটা যদি আমরা হাইড করতে পারি, এটাকে বলে অ্যাবস্ট্রাকশন। সাপোজ ধরো তোমার হাতের মোবাইল ফোন, এই মোবাইল ফোনের যে ইন্টারফেসটা, এটা হচ্ছে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই। তো ইন্টারফেসের মধ্যে প্রথমে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকতে পারে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারপর তুমি অনেকগুলো অ্যাপসের আইকন দেখতে পারো, এই অ্যাপসে ক্লিক করে বিভিন্ন কাজ করতে পারো। সাপোজ ধরো ফেসবুক মেসেঞ্জার, এখানে ক্লিক করে তুমি আমাকে মেসেজ পাঠাচ্ছ, আমি রিসিভ করতেছি, আমি তোমাকে মেসেজ পাঠাচ্ছি, তুমি রিসিভ করতেছো। তাহলে সেন্ডার এবং রিসিভারের মধ্যে মেসেজ আদান প্রদান হচ্ছে, বাট ভিতরে কিভাবে কি কাজ হচ্ছে সেটা কি আমরা জানি? দেখা যাচ্ছে মেসেজটা এনক্রিপ্টেড হতে পারে যাতে হ্যাক না হতে পারে, এই কারণে এনক্রিপ্টেড হয়ে প্যাকেট আকারে যাচ্ছে রিসিভারের কাছে, এই মাঝখানের প্রসেস কিন্তু আমরা জানি না। তাহলে যদি ইমপ্লিমেন্টেশন ডিটেলস আউটসাইড ওয়ার্ল্ডের কাছ থেকে যদি হাইড করতে পারি, দ্যাট মিনস এন্ড ইউজার যারা যারা ইউজ করবে তাদের কাছ থেকে যদি হাইড করতে পারি, এই হাইড করাটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। আমরা এখানে যদি একটা সিম্পল ডেফিনেশন দেখি, যে অ্যাবস্ট্রাকশন ইজ এ টেকনিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হুইচ হেল্প আস টু হাইড দ্য ডিটেলস অফ ইমপ্লিমেন্টেশন। খুবই গুরুত্বপূর্ণ কথা, ডিটেলস অফ ইমপ্লিমেন্টেশন, শুধুমাত্র কিন্তু ডেটা হাইড করা না, ইমপ্লিমেন্টেশনটা হাইড করা, যে ফ্রম দ্য ইউজারের কাছ থেকে, এবং অ্যান্ড অনলি এক্সপোজ অ্যান ইন্টারফেস দ্যাট ইজ রিকোয়ার্ড। শুধুমাত্র আমাদের সামনে একটা ইন্টারফেস থাকবে যেটা আমাদের জন্য প্রয়োজন। সাপোজ এটিএম বুথে গেলে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু তোমার সামনে এক্সপোজ হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো এখানে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, অনেকগুলো রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা লেকচার শিটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখবা। যেমন এখানে দেখতে পাচ্ছ যে যে একটা যদি ড্রাইভার একটা তোমার কার ড্রাইভ করে, তাহলে ড্রাইভ করতে গেলে অ্যাক্সিলারেটর ব্রেকস এগুলো আছে। তো এগুলো সে অ্যাক্সিলারেটর ইউজ করতেছে, ব্রেক ইউজ করতেছে, কিন্তু এটার ভিতরে এই অ্যাক্সিলারেটর কিভাবে কাজ করে, ব্রেকটা ভিতরে কিভাবে কাজ করে, ইন্টারনাল মেকানিজম কিন্তু সে জানে না। জানে? জানে না। তার মানে এই যে এখানে দেখো যে এক্সাম্পলটা দেখাচ্ছে যে ইউজিং অ্যাবস্ট্রাকশন, এটা হচ্ছে উইদাউট ইউজিং অ্যাবস্ট্রাকশন, তার মানে সে খুলে ভিতরে জিনিসপত্র হয়তো মেশিন টুলসগুলো দেখতেছে। তো এই যে এইটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, টুলসগুলো দেখছে কিন্তু টুলসগুলো আবার কিভাবে কাজ করে সেটাও কিন্তু সে জানে না, সেটাও কিন্তু অ্যাবস্ট্রাকশন। এক্সাম্পল টুতে দেখো মোবাইল ফোনের যে একেবারে উপরের পার্টটা যেটা আমরা ইন্টারফেস বলি, সো ইন্টারফেসটা আমরা দেখতে পাই, কিন্তু এর ভিতরে যা আছে
বা অ্যাপসের আইকনগুলো দেখতে পাই, ক্লিক করলে কাজ করতেছে, কিভাবে কাজ করে সেটা আমরা জানি না। তাহলে এই যে শুধুমাত্র ইন্টারফেসটা আমাদের সামনে আসতেছে, এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাকশন, বাকি সব কিন্তু হাইড করা আছে। তো এই ইন্টারফেস যদি তুমি সব তোমার মোবাইলে ক্যাসিংটা খোলো, ভিতরে অনেকগুলো টুলস তুমি পাবা, মাদারবোর্ড পেতে পারো, মেমোরি কার্ড পেতে পারো। সো এগুলো তুমি এনক্যাপসুলেট করা আছে বলতে পারো, যে সবকিছু একত্রে করা আছে, কিন্তু এর ভিতরে এগুলো কিভাবে কাজ করে সেটাও কিন্তু তুমি জানো না। তো এনক্যাপসুলেশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এনক্যাপসুলেশন লাগবে। সো এনক্যাপসুলেশন এর পাশাপাশি আমাদের এখানে মেইনলি হচ্ছে যে কিভাবে কাজ করে সেই কাজের পার্টগুলোকে, প্রসেসগুলোকে আমাকে হাইড করা জানতে হবে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট হবে। এরপরে আসো যে আমরা আরও একটা এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করছি, যে আমরা একটু আগে বললাম যে মেইলের আদান প্রদান, সেন্ডার এবং রিসিভার জানে না কিভাবে মেইল সে রিসিভ করতেছে বা কিভাবে সে সেন্ড করতেছে। সে পাঠাচ্ছে, আমি পাচ্ছি, বা আমি পাঠাচ্ছি তুমি পাচ্ছ, কিন্তু মাঝখানে কিভাবে কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। এটিএম বুথ মেশিনে তোমাদের এক্সাম্পল দিলাম, যে এটিএম বুথ মেশিনের তুমি যাচ্ছ, টাকা ট্রান্সফার করতে পারো, টাকা উইথড্র করতে পারো, টাকা ডিপোজিট করতে পারো, কিন্তু এই কাজগুলো জাস্ট তুমি ইন্টারফেস দেখে কাজ করছো, কিন্তু কিভাবে কাজ হচ্ছে সেটা তুমি কিন্তু জানো না। সর্বশেষ আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে এখানে আরেকটা এক্সাম্পল বলছি, ল্যাপটপ। আমরা ল্যাপটপ ইউজ করি, সো ল্যাপটপ ওয়ান কাইন্ড অফ মোবাইলের মতো চিন্তা করতে পারো। তো ধরো তোমার ল্যাপটপটা লক করা আছে, তাহলে লক করা, তাহলে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে ইন্টারফেসে। তাহলে ইন্টারফেস, এই যে তোমার তোমার এনক্যাপসুলেশনের কথা এখানে বলা যায়, তুমি পাসওয়ার্ড না দিলে এটা ওপেন হচ্ছে না, তোমার লক করা আছে, এটা যে ডেটা। এখন ওপেন করার পরে এর ভিতরে অনেক কিছু আছে, এরপর তুমি ইউজ করতেছো, কিভাবে কাজ হচ্ছে সেটা কিন্তু তুমি জানো না, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করছে সেটা কিন্তু তুমি জানো না, তোমার সামনে কিন্তু কোড তোমার সামনে আসতেছে না, বা তুমি কোনো ইন্টারাক্ট করার সুযোগ হচ্ছে না অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। সো এগুলো কিন্তু হচ্ছে তোমার, আমরা বলতে পারি অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল। এখন আসো আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করব, সিম্পল এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। চাইলে আমরা গত ক্লাসের যেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেই সফটওয়্যার বা একটা প্রজেক্ট ডেভেলপ করার চেষ্টা করছিলাম সেটা দিয়ে বোঝাতে পারি, চাইলে নতুন প্রজেক্টও নিতে পারি। তো আমার মনে হয় নতুন একটা সিম্পল প্রজেক্ট দিয়ে বোঝাতে পারলেই তোমাদের জন্য ভালো হবে, কারণ এক্সাম্পল নতুন পাবা। তো আমি কন্ট্রোল-শিফট-এন দিচ্ছি এবং কন্ট্রোল-এস দিয়ে সেভ করে নিব। আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিই, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি। সাপোজ একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি ধরো OP12, আজকে মেবি তোমাদের 12 নম্বর ক্লাস। এখানে আসো যে আমরা অ্যাবস্ট্রাকশন ডট সিপিপি, তো শুরুতে আমরা বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব। ওকে, ডান। এখন আমরা একটা ক্লাস তৈরি করতে পারি। সাপোজ ক্লাসের নাম দিলাম ধরো ক্যালকুলেটর, যে আমি সিম্পলি একটা ক্যালকুলেটর ডিজাইন করার চেষ্টা করি, যে ক্যালকুলেটরের যে বেসিক অপারেশনগুলো আছে, লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেই কাজগুলো করতে গিয়ে আমরা বেসিক পার্টটা বোঝাতে পারবো অ্যাবস্ট্রাকশনে, যে কিভাবে হাইড করে। তবে অ্যাবস্ট্রাকশনের বেশ কয়েকটা লেভেল আছে, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, এগুলো অ্যাডভান্স ক্লাস যদি আমরা করার সুযোগ পাই সেখানে আমরা দেখব। তো ধরো আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফাই নিচ্ছি, দুইটা ভেরিয়েবল নিচ্ছি। ধরো যোগ বিয়োগ করার জন্য আমাদের মিনিমাম দুইটা ভেরিয়েবল দরকার, এবি নিতে পারি, অথবা XY নিতে পারি, অথবা N1 N2 নিতে পারি। সো তোমরা ইচ্ছা মতো দুইটা ভেরিয়েবল নিবা, দুইটা ভেরিয়েবল নিলাম। এখন আসো যে আমি প্রাইভেটের অধীনে একটা মেথড রাখতেছি, ধরো ভয়েড সেট ভ্যালু হতে পারে, অথবা ধরো আমি নিচ্ছি ক্যালকুলেট সাম বা ক্যালকুলেট এডিশন। ধরো আমি ক্যালকুলেট, আচ্ছা সামই রাখি, ক্যালকুলেট সাম। এখন যদি চাও প্যারামিটারাইজড সেটাও করতে পারবা, আমি প্যারামিটার দিলাম না। তো এখন আসো যে সোফার তোমরা কিন্তু ওইভাবে এখন পর্যন্ত দেখো না যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট আমরা নিতে পারি, সেটা খুব একটা এক্সাম্পল আমরা দেখাই নাই। আমরা চাইলে আজকে এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখতে পারি। সাপোজ এখানে বলে দিলাম যে সি আউট এন্টার ফার্স্ট নাম্বার। তোমরা তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করবা, এগুলো তো বেসিক পার্ট, যারা রেগুলার প্রোগ্রাম প্র্যাকটিস করে এগুলো না বোঝার কোনো কারণ নাই। যারা মিডে ভালো ইফোর্ট দিয়েছে তাদের এখন কষ্ট হওয়ার কথা না। তাহলে ধরো N1 প্লাস N2, দেখো তো সিম্পলি একটা যোগের প্রোগ্রাম, এটা সবাইকে বুঝতে পারছো? জাস্ট দুইটা সংখ্যার যোগফল কিভাবে করে, ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিব এবং দুইটা সংখ্যার যোগ করে আমরা রেজাল্টটা দেখব।
এখন আসো এইটা, এই যে ফাংশনটা, এই ফাংশন তো প্রাইভেট, এটা কি আমরা এই আউটসাইড দ্য ক্লাস কি ইউজ করতে পারবো? পারবো না। ট্রাই করে দেখি করা যায় কি না। তাহলে আমরা অবশ্যই একটা অবজেক্ট বানাবো ক্যালকুলেটরের, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা অবজেক্ট বানাচ্ছি লাইক ওবিজে, অথবা যদি মনে করো সিএলসি, এটাও লিখতে পারো, ইটস আপ টু ইউ। ওবিজে দিলাম, তাহলে ওবিজে ডট ক্যালকুলেট সাম যদি আমরা দিতে চাই, দেখি একটু, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অবশ্যই এরর দেখাবে। কি টাইপের এরর দেখাবে বলতে পারবা? এই যে, থ্যাংক ইউ সো মাচ, না আনডিক্লেয়ার্ড বলবে না, এই যে ক্যালকুলেট সাম ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট, তার মানে এই কনটেক্সটের মধ্যে এটা হচ্ছে প্রাইভেট, সো আমরা ইউজ করতে পারবো না। তার মানে এটাই তো আমার জাস্ট, যদিও দুইটা সংখ্যার যোগফল, খুব বেশি ইস্যু না, এটাই তো আমার ইমপ্লিমেন্টেশন নাকি, যে আমি দুটো সংখ্যা যোগ করতে চাই, যোগ করতে হলে দুটো ইনপুট নিতে হচ্ছে, সেই দুটো ইনপুটের মধ্যে আমি জাস্ট প্লাস অপারেশন চালাচ্ছি, এটাই তো আমার ইমপ্লিমেন্টেশন নাকি। তো আমি চাচ্ছি এটাকে হাইড করতে, হাইড করতে হলে আমাকে প্রাইভেট করতে হবে, কিন্তু এখন তো আমাকে এটা ইউজ করতে হবে, ইউজ না করতে আমি রেজাল্ট পাবো না। তাহলে আমি একটা, ধরো একটা পাবলিক একটা ফাংশন যদি নেই, ভয়েড গেট সাম, এখন যদি এটার ভিতরে আমি ক্যালকুলেট সামকে কল করি, আমি ক্যালকুলেট সামকে কল করলাম, তাহলে এখন ক্যালকুলেট সামটা তো পাবলিক, তাই নাকি? তাহলে আমি যদি এইটাকে এখন এখানে দিয়ে দিই, সরি ক্যালকুলেট সাম না তো, হ্যাঁ ক্যালকুলেট সাম, তাহলে এখন যদি আমি গেট সামটাকে যদি আমি এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি, এবার যদি রান করি, আশা করি কোনো এরর থাকবে না, কোনো এরর নেই। ইনপুট দিচ্ছি লাইক 12 আর হচ্ছে 11, তাহলে কত 23 আসছে না? তাহলে এখন দেখো, যদিও এটা সিম্পল একটা যোগের প্রোগ্রাম, তেমন ইমপ্লিমেন্টেশন হাইড না করলেও খুব একটা প্রবলেম নাই, বা কোনো প্রবলেমই নাই। তো এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, এটা যদি ইমপ্লিমেন্টেশন হয়, সেই ইমপ্লিমেন্টটা কিন্তু আমরা আউটসাইড থেকে হাইড করতে পেরেছি। তো আমরা এই যে যে ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা, এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা নতুন একটা ফাংশন নিয়েছি, সেটা পাবলিক। তার মানে তুমি ক্যালকুলেট সাম কল করবা, তুমি কিন্তু এই ক্যালকুলেট সাম কিন্তু এই মেইন ফাংশনে এসে তুমি জানো না যে ক্যালকুলেট সাম নামে কোনো ফাংশন আছে কিনা, জানো কি? তুমি এখান থেকে জানতেছো, তুমি জানতেছো গেট সাম, তাহলে গেট সাম কল করলে গেট সামের ভিতরে আবার ক্যালকুলেট সাম কল হচ্ছে, তার ভিতরে গিয়ে আবার অন্যান্য কাজ হচ্ছে, সো এখানে কি কোড আছে সেটা কিন্তু আউটসাইড ওয়াল জানবে না। তো এখন ধরো এখানে তো এমন হতে পারে যে তুমি একটা প্লেন চালাচ্ছ, মানে এরোপ্লেন কিভাবে অপারেট হবে তার প্রোগ্রামটা দেয়া আছে, তাহলে সেইটা ইউজার কাছে হাইড করতে হবে। ধরো এটা সাম না হয়ে সেই প্রোগ্রামটা এখানে আছে। আমার কথা কি বুঝতে পারছো? কেন হাইড করবে আউটসাইড ওয়ার্ল্ড থেকে? যদি এটা কেউ অ্যাক্সেস পায়, যদি কোনো কারণে প্রোগ্রাম চেঞ্জ করে দেয়, তাহলে আমার তো এই প্লেন বা এরোপ্লেন যদি অপারেশন যখন প্রসেসে যাবে, তখন তো প্রবলেম হবে, হবে না? তাহলে এই যে ইমপ্লিমেন্টেশন যে ডিটেলসটা থাকবে, সেটাকে আমি হাইড করব। এই ইমপ্লিমেন্টেশন ডিটেলস হাইড করাটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে, আবারও বলি, শুধু ইন্টারফেসটা আমাদের কাছে আসবে যতটুকু দরকার, যে এই ইন্টারফেসটা থেকে আমি ইউজ করব, কিন্তু ডিটেলস ইমপ্লিমেন্টেশন আমি জানতে পারবো না। তাহলে এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম আমরা দেখলাম। চাইলে এটাকে আমরা পূর্ণাঙ্গ প্রজেক্টের রূপ দিতে পারি, সেটা হচ্ছে যে এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ দেখতে পারি, পাশাপাশি কিছু রিভিউ হলো, তোমরা সি প্রোগ্রামিংয়ে সুইচ, তারপর হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, এগুলো দেখে আসছো, সেটারও ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে পারি, মেনু ভিত্তিক প্রোগ্রাম বলতে পারো। তো এখন যদি তোমাদের বলি যে আমরা তো এটা যোগের কাজ করলাম, এখন যদি বিয়োগের কাজ করতে চাই, তাহলে আরেকটা প্রাইভেট ফাংশন নিচ্ছি, কন্ট্রোল সি, এই এতটুকু কপি করলাম, দেখো কন্ট্রোল সি, এরপরে এখানে আমি এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলাম। তাহলে এখন যদি আমরা এটাকে বলি সাম না বলে যদি সাব বলি, দ্যাট মিনস সাবট্রাকশন, তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থাকলো, মাঝখানে এসে আমরা মাইনাস দিব। তাহলে এখন আমাকে পাবলিক, এখন বলো এটাকে অ্যাক্সেস করা যাবে বাইরে থেকে? যাবে না। তাহলে এটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে পাবলিক ফাংশন লাগবে, সাপোজ ভয়েড গেট সাব আমি তৈরি করতেছি, তাহলে এর ভিতরে এসে আমি কিন্তু এই ফাংশনটা কল করব। সো কন্ট্রোল সি, এখানে কিন্তু আমি কল করব, কন্ট্রোল ভি সেমিকোলন। তাহলে অবশ্যই আমার এটা ডুপ্লিকেট করে নিলাম, গেট সাম পাশাপাশি গেট সাব আমি কল করব। তাহলে এখন কি যোগ এবং বিয়োগ দুইটা কাজ হবে না? আচ্ছা, এখানে একটা এরর আসছে, এখানে মনে হয় আমাদের স্পেলিং এখানে স্পেলিং মিস্টেক আছে, এই কারণে প্রবলেম হয়েছে। দেখো ফার্স্ট নাম্বার 1 সেকেন্ড নাম্বার 1, সো যোগের কাজ হলো ফার্স্ট নাম্বার 1 সেকেন্ড নাম্বার 1, সো বিয়োগের কাজ হলো। এখন যদি এই যে 2 এবং 0 দেখা যাচ্ছে, এটা যদি একটু ফরম্যাটিং করি, সেটা তো তোমরা করতেই পারবা। সাপোজ ধরো বললাম যে n1, তারপরে এদের মাঝখানে একটা প্লাস চিহ্ন,
আগে পরে স্পেস, তারপর হচ্ছে n2, দ্যাট মিনস n2 এর ভ্যালু, এরপরে হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন, আগে পরে স্পেস। তাহলে মনে হয় তোমাদের কাছে দেখতে ভালো লাগবে এটা। কন্ট্রোল সি, এখানে অবশ্যই একটা লেফট শিফট অপারেটর হবে, তাহলে এতটুকু কপি করি, কন্ট্রোল সি, এটার মধ্যেও দিয়ে দিই কন্ট্রোল ভি, তাহলে এটা হবে মাইনাস। এবার ঠিক আছে, একটু রান করে দেখি এগেইন। তাহলে ফার্স্ট নাম্বার 2, সেকেন্ড নাম্বার 2 আসলো 4, ফার্স্ট নাম্বার 4, সেকেন্ড নাম্বার 2 আসলো 2। তোমরা কি বুঝতে পারলা? এখন খুব দ্রুত যদি আমরা এই ফাংশনগুলোই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে ধরো এটা নাম দিচ্ছি মাল্টিপ্লাই, এটা নাম দিচ্ছি ধরো, সরি কন্ট্রোল জেড দিলাম, এটা নাম দিচ্ছি ধরো ডিভিশন। তোমরা চাইলে এগুলো পুরো নাম ইউজ করতে পারো, সাবের পরিবর্তে সাবট্রাকশন পুরোটা ইউজ করতে পারো। তাহলে মাল্টিপ্লাই ডিভিশন, তাহলে অবশ্যই এখানে মাল্টিপ্লিকেশন সাইন আসবে এবং এখানে মাল্টিপ্লিকেশন সাইন আসবে, তাহলে এখানে ডিভিশন সাইন আসবে এবং এখানেও ডিভিশন সাইন আসবে। তাহলে আমরা পাবলিক ফাংশন বাড়াবো, কন্ট্রোল ভি, কন্ট্রোল পি দুইটা বাড়ালাম। এটা তো আমরা সাবট্রাকশন পুরো লিখছি, তো এখানে লিখে দেই, এটা হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমরা কি পুরোটা লিখছি না, আচ্ছা মাল্টিপ্লাই লিখছি, সো এতটুকু কপি করে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরটা হচ্ছে ডিভিশন, কন্ট্রোল সি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে আমাদের ক্যালকুলেট ডিভিশন কল করতে হবে ডিভিশনের ক্ষেত্রে, অর্থাৎ গেট ডিভিশনের ক্ষেত্রে, আর মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে ক্যালকুলেট মাল্টিপ্লাই, কন্ট্রোল সি, এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। এবার আসো আমরা অবজেক্টের ক্ষেত্রে যাই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। সো আমাদের গেট সাবট্রাকশন এটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু সাব ছিল শুধুমাত্র, কন্ট্রোল ভি, এরপর হচ্ছে আমাদের গেট মাল্টিপ্লাই, কন্ট্রোল ভি, এরপর হচ্ছে গেট ডিভিশন, কন্ট্রোল সি এবং হচ্ছে এখানে কন্ট্রোল ভি। আশা করি আমাদের প্রোগ্রাম কাজ করবে। এখানে সাবট্রাকশন হবে, যেটা আমরা চেঞ্জ করেছিলাম নামটা, দেখো তাহলে 2 এবং 2 4, 4 এবং 2, তার মানে 2, 2 এবং 2 যদি আমরা আচ্ছা 2 এবং 3 দেই তাহলে 6 হবে, তারপর হচ্ছে 4 ডিভাইড বাই 2, তাহলে 2 হবে। তাহলে আমাদের সবগুলো অপারেশন কাজ করছে না এখানে? এখন কাজ করলেও এইখানে আমাদের যেটা লার্নিং সেটা হচ্ছে আমাদের এই যে 4টা ইমপ্লিমেন্টেশন পার্ট আমরা হাইড করতে পেরেছি, কিন্তু সেগুলো ইউজ করতে গেলে আমাদেরকে পাবলিক ফাংশন তৈরি করতে হয়েছে। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে দেখো এই 4 লাইন সবগুলোর জন্য কমন না, দুইটা ইনপুট নেওয়া সবগুলোর জন্য কমন না? তাহলে আমরা এটার জন্য একটা ফাংশন বানাতে পারি যে আমি এতবার লিখবো কেন, যদি আমার এমন হয় 50টা অপারেশন চালাতে হবে, তাহলে 4 লাইন করে হলে কত লাইন হবে? 200 লাইন বেশি বেড়ে যাবে না? তা আমি যদি এই 200 লাইনের পরিবর্তে জাস্ট একটা ফাংশন ইউজ করতে পারি, তাহলে সেই ফাংশনটাকে রিইউজ করে কোড কমিয়ে ফেলতে পারবো না? তাহলে আসো সেটাকে আমি প্রাইভেট যদি রাখতে চাই, ধরো ভয়েড সেট ভ্যালু বা সেট ইনপুট, যেটা বলো না কেন, সেট ভ্যালু অথবা সেট ইনপুট। তাহলে আসো এটার ভিতরে আমি এখন এই 4 লাইন কাট করলাম, কন্ট্রোল এক্স এটার মধ্যে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। তাহলে যখন ক্যালকুলেট সাম আমি কল করব, এই যে যখন ক্যালকুলেট সাম কল করতেছি, কল করা মানে কিন্তু হচ্ছে ক্যালকুলেট সামে আসতেছে, আসার পরে এখানে তো সে n1 আর n2 ভ্যালু কি পাবে সরাসরি? কি মনে হয় তোমাদের কাছে, পাবে? পাওয়ার তো কথা না, দেখি একটু রান করে কোনো এরর আসে কিনা। এই দেখো প্রথমেই কি আসছে, 10 প্লাস 0 16, কার জন্য আসছে এটা? এই ক্যালকুলেট সামের জন্য আসলো নাকি? একটু দেখি ট্রাই করে। হ্যাঁ, তাহলে প্রথমটাই কার জন্য আসছে? ক্যালকুলেট সামের জন্য 10 প্লাস 16 প্লাস 0 ইকুয়ালস টু 16 আসছে। তার মানে এগুলো কি সব গার্বেজ ভ্যালু না? এগুলো কিন্তু সব গার্বেজ ভ্যালু, কারণ এখানে তো সে কোনো ভ্যালু পাই নাই।
তাহলে আমাদের এখানেই ভ্যালুগুলো তো পেতে হবে। আমি তো এখানে আর ওই যে এন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিতে যাচ্ছি না, তার পরিবর্তে যদি আমি এই ফাংশনটাকে এখানে কল করে দিই কন্ট্রোল সি, আর এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলে কি হলো দেখো কিভাবে স্মার্ট হচ্ছে প্রোগ্রাম ধীরে ধীরে। তাহলে আমার প্রথম গেট সাম কল হচ্ছে, গেট সাম কল হলে সে চলে আসলো এই ফাংশনের কাছে, এই ফাংশনে আসার পরে দেখতেছে ক্যালকুলেট সাম, তাহলে চলে গেল ক্যালকুলেট সামের কাছে। ক্যালকুলেট সামে যখন আসছে প্রথমে সে পাইছে সেট ভ্যালু, তাহলে সেট ভ্যালু মানে কি চলে গেছে এইখানে, তাহলে এখান থেকে কাজ শেষ করে এই সেট ভ্যালুর কাজ শেষ করে তারপরে এই লাইনে আসবে, তাই নাকি? তাহলে সেট ভ্যালু যদি এক্সিকিউট করতে পারে ততক্ষণে কিন্তু n1 এবং n2 এর ভ্যালু সে পেয়ে যাবে না? তাহলে দেখো এটার মধ্যে এগুলোই রাখলাম, আমি প্রথমটাতে শুধু চেঞ্জ করে দেখি প্রথমটার রেজাল্টটা আনা যায় কিনা। দেখো এবার কিন্তু ফার্স্ট নাম্বার চাইছে লাইক 4, সেকেন্ড নাম্বার লাইক 5, আসছে 4 + 5 9। সবাইকে বুঝতেছো? থ্যাংক ইউ মেয়ে যাবেন, সবাইকে বুঝতেছো? রাফি, আহাদ, রাশিদুজ্জামান, এরিক, বুঝতেছো তোমরা? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আসো এই সেট ভ্যালুটা যদি আমি কপি করে এখন এই 4 লাইন রিমুভ করে দেই, এই যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই 4 লাইন সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই 4 লাইন সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে দেখো এখন ইমপ্লিমেন্টেশন ডিটেলস আরও কিন্তু তোমার স্মার্ট হলো। যে আমি দেখো লাইন কিন্তু কমে গেছে অনেক। তাহলে আবার যদি এখান থেকে রিভিউ করি, সাপোজ তুমি গেট ডিভিশন কল করলা, গেট ডিভিশন কল করলে আসলো গেট ডিভিশনের কাছে, আসার পরে সে চলে গেল ক্যালকুলেট ডিভিশনের কাছে, তাহলে ক্যালকুলেট ডিভিশন কোথায়? এখানে। তাহলে ক্যালকুলেট ডিভিশন আসার পরে চলে গেল কার কাছে? সেট ডিভিশন। সেট ডিভিশন কোথায়? সরি সেট ভ্যালু, সেট ভ্যালু তার মানে এইখানে। এই ইনপুট নেওয়ার পরে তার মানে এটার কাজ তো ইনপুট নেওয়া, ইনপুট নেওয়ার পরে সে চলে আসলো এই লাইনে, তাই নাকি? তাহলে আগের চেয়ে প্রোগ্রামটা অনেক বেশি স্মার্ট হলো না? এবার আসলে রান করি 7 8 6 7, তারপরে 6 7, এরপরে দিচ্ছি 8 9, দেখো তো সবগুলো কিন্তু কাজ করছে। তো এখন যদি এই প্রোগ্রামটা আরেকটু আমরা স্মার্ট করি, ধরো আমার তো ক্যালকুলেটরে কাজ করতে গেলে তো একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ চাই না, আমার হতে পারে শুধু যোগের দরকার, হতে পারে শুধু বিয়োগের দরকার, হতে পারে শুধু গুণের দরকার, হতে পারে না? তাহলে আমরা চয়েস সেট করতে পারি। তাহলে এই যে আমরা এই সুইচ শিখেছিলাম, এর মানে এই না সুইচ দিয়ে শুধুমাত্র একটা জাস্ট ছোট একটা প্রোগ্রাম করব, যখন যেখানে দরকার সেখানে আমরা ইউজ করতে পারবো। সো এখানে কিন্তু এটা চাইলে আমরা মেনু ভিত্তিক প্রোগ্রাম করে ফেলতে পারি। তুমি যদি মনে করো এখানে আরও অপশন বাড়বে, সাপোজ ধরো মডিউলাস আসতে পারে, তারপরে ধরো স্কোয়ার রুট কীভাবে ক্যালকুলেট করবা সেটা আসতে পারে, পারে না? স্কোয়ার রুট ক্যালকুলেট করা, তারপরে স্কোয়ার ক্যালকুলেট করা, এগুলো আসতে পারে না? পারে তো। তাহলে চাইলে কিন্তু সেগুলো আমরা করতে পারি। তো এখন আসো যে প্রয়োজনে আমি সেগুলো বাড়াচ্ছি, আপাতত আসো যে আমরা সুইচ সেট করার চেষ্টা করি। আমাদের অবজেক্টটা থাক, অবজেক্ট তো লাগবেই, ক্রিয়েট করতে হবে। এখানে আসো আমরা নিচ্ছি ইন্টিজার চয়েস, যদি মনে করো যে ক্যারেক্টার দিবা সেটাও দিতে পারো, আমরা ইন্টিজার রাখলাম। এরপর আসো সুইচ, সুইচের ভিতরে আমরা জানি চয়েস, এরপরে এর ভিতরে আমরা জানি যে কেস 1, যেহেতু ইন্টিজার দিয়েছি আমি ধরেই নিচ্ছি 1 2 3 4 দিব, এরপরে ব্রেক। তাহলে সিমিলারলি আমরা যদি এটা কপি করে নিই কন্ট্রোল সি, আমাদের কয়টা কেস হবে? 4টা কেস হবে, থ্যাংক ইউ। তার মানে 1 2 3 4। এখন তোমরা যদি চাও স্যার এখানে আমি প্লাস চিহ্ন দিব, এখানে মাইনাস দিব, এখানে মাল্টিপ্লিকেশন দিব, এখানে ডিভিশন দিব, অর্থাৎ আমি ইনপুট দেওয়ার সময় প্লাস চিহ্ন ইনপুট দিলে আমার অ্যাডিশনের কাজ করবে, সেটাও কিন্তু হতে পারে, তখন তোমরা ইন্টিজার পরিবর্তে ক্যারেক্টার নিবা। তাহলে আসো এখানে, বা আমি চাইলে দেখিয়ে দিচ্ছি একটু পরে, সি আউট এন্টার ইউর চয়েস, তুমি চাইলে ব্র্যাকেটে বলেও দিতে পারো যে 1 2 4, ঠিক আছে? 4টার মধ্যে যে কোনো একটা, অথবা লিখতে পারো 1/2/3/4, ঠিক আছে? যেভাবে খুশি লিখতে পারো, মানে 1 to 4 এর মধ্যে আমরা একটা বোঝাচ্ছি। এবার আসো সিন চয়েস, তাহলে আমাদের চয়েস নেওয়া শেষ, তার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যদি এর বাইরে কেউ ভুল করে কিছু দেয় তাহলে কি হবে? ডিফল্ট, তাই নাকি? মনে আছে এগুলো? সো ইনভ্যালিড চয়েস অথবা ইনভ্যালিড কেস, হ্যাঁ প্লিজ ট্রাই, ফার্স্ট সেমিস্টার তো শিখিয়েছি তাই না? সো রিপিটেশন কিন্তু হচ্ছে। সো এটা এর মানে এই না যে সিতে শিখছো সি প্লাস প্লাসে আমার ইউজ নাই। এই সুইচের কাজ তুমি সিতেও আছে, সি প্লাস প্লাস আছে, জাভাতেও আছে, পাইথনেও আছে, তারপরে তোমার পিএইচপিতে আছে, তো সব জায়গাতেই আছে, একটু ফর্মেট ডিফারেন্ট জাস্ট। তারপরে আমরা
যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে সুইচ 1 এর ভিতরে কি হবে। তোমরা বলো সুইচের কেস 1 এর মধ্যে কি হবে, বলো কি হবে। কেস 1 এর মধ্যে আমাদের অবশ্যই গেট সাম ফাংশনটাকে আমি নিয়ে আসব। তাহলে এখানে আমি গেট সাম, তারপরে গেট সাবট্রাকশন এটা নিয়ে যাব কেস 2 এর মধ্যে, গেট মাল্টিপ্লাই কন্ট্রোল এক্স এটা নিয়ে যাব আমরা এই পজিশনে, গেট ডিভিশন কন্ট্রোল এক্স এটা নিয়ে আসবো আমরা এইখানে। তাহলে আমরা আশা করি সুইচের কাজ এখানে বুঝতে পারবো। আবার রিভিউ হবে, রান করি, যদি কোনো এরর না থাকে আমরা অবশ্যই টেস্ট করতে পারবো। তাহলে এন্টার ইউর চয়েস 1 to 4, সাপোজ 1 দিচ্ছে, আমরা জানি না 1 এ কি আছে, এটা আমাদের জানানো উচিত। সো দেখতে পাচ্ছি দুটো ইনপুট দেওয়া যায় এবং যোগ হয়, তাই নাকি? তাহলে আমরা একটা মেনু তৈরি করে ফেলতে পারি, তাই নাকি? সি আউট, সাপোজ যেহেতু আমরা 1 2 3 4 দিচ্ছি, তাহলে আমরা এখানে 1 রাখি। সাপোজ বললাম সামেশন অথবা এডিশন স্ল্যাশ এন, এক লাইনে লেখা যায়, আমরা চাইলে বোঝার জন্য লাইন বাড়াতে পারি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম আর কি, 1 2 3 এবং হচ্ছে 4। তাহলে আমাদের সেকেন্ডটা হচ্ছে সাবট্রাকশন, থার্ড ওয়ান হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ফোর্থ ওয়ান হচ্ছে ডিভিশন। এরপরে চাইলে একটা ডিজাইনও সেট করতে পারো, জাস্ট একটু ফরম্যাটিং করা, নাথিং এলস। চাইলে দুইটা স্ল্যাশনও দিতে পারো, দিলাম। এবার একটু দেখি, তাহলে আসো চয়েস নাম্বার যদি 4 দিই, 4 থেকে শুরু করি, এন্টার ফার্স্ট নাম্বার সাপোজ 5, সেকেন্ড নাম্বার 6, সো 0 আসছে ডিভিশনের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে একটা প্রবলেম যে আমাদের চয়েস একবার দেওয়ার পরে আমি কিন্তু সেকেন্ড চয়েসে যেতে পারতেছি না, তাই নাকি? আবার রান করতে হবে, বাট একটা হোয়াইল দিতে হবে অথবা ডু হোয়াইল দিতে হবে। ডু হোয়াইল তো তোমরা দুইটাই শিখছো, আমি প্রথমে হোয়াইল দিয়ে দেখাই, তারপর ডু হোয়াইল দিচ্ছি। হোয়াইলের ভিতরে তোমরা জানো কত দিতে হবে, 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষটা হবে রিটার্নের ঠিক আগে, অর্থাৎ যেখানে সুইচ স্পট শেষ হয়েছে। আমরা এখানে প্লাগইনস, সোর্স কোড, ফরম্যাটারে যাব। এবার যদি রান করি আশা করি আনলিমিটেড টাইম চেক করতে পারবো। তাহলে আসা প্রথমে 4 দিলাম, তাহলে 6, একে যদি 3 দ্বারা ভাগ করি অবশ্যই 2 আসবে, আসছে। এখন দেখো আবার চয়েস, এটা যদি বারবার চাও তাহলে হোয়াইলের ভিতরে রাখবা, না চাইলে হোয়াইলের বাইরে রাখবা, তাই নাকি? তাহলে আমরা যদি এখন চয়েস নাম্বার 2 দেই, সাপোজ 2 2, দেখতে পাচ্ছি 0। চয়েস যদি 3 দেই, 3 3, তাহলে 9 আসবে, আসছে, সবগুলোই কাজ করতেছে। তো আমরা মনে হয় এই অপশনটা, মেনুটা আমরা চাইলে হোয়াইলের বাইরে রাখতে পারি, তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে আমরা মেনুটাকে বাইরে নিয়ে আসলাম, প্লাগইনস, সোর্স কোড, ফরম্যাটার, কন্ট্রোল এস। এবার আসলে রান করি। তাহলে আমাদের 1 নম্বর থেকে শুরু করি, সাপোজ দিচ্ছি 5 আর 5, তাহলে 10 আসলো। 2 নম্বর চয়েস, সাপোজ দিলাম 6 আর হচ্ছে 2, তাহলে 4 আসবে। 3 নম্বর চয়েস, সাপোজ 5 5 দিলাম, 25 আসবে। 4 নম্বর চয়েস, সাপোজ 10 এবং দিলাম হচ্ছে 3, সরি, আচ্ছা আমরা এন্টার ইউর চয়েসে গিয়ে 10 দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের ইনভ্যালিড কেস আসছে, প্লিজ ট্রাই अगेन। সো আমরা এবার 3 নাম্বার আবার লিখেছি, সো 4 4 আসলো 16। এবার যদি আমি 4 নাম্বার দিই, তাহলে ফার্স্ট নাম্বার দিচ্ছি 10 এবং সেকেন্ড নাম্বার দিচ্ছি 3, তাহলে কিন্তু আমরা পেলাম হচ্ছে 3। যেহেতু ইন্টিজার এই কারণে কিন্তু ফ্র্যাকশন আসলো না। তাহলে এখানেই কিন্তু যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আনলিমিটেড টাইম, অর্থাৎ আমি চাইলেও এখান থেকে বেরোতে পারবো না নর্মাল ওয়েতে, ফোর্সফুলি আমাকে এটা এখান থেকে বেরোতে হবে, দ্যাট মিনস ক্লোজ বাটনে ক্লিক করে বেরোতে হবে। তো এখন যদি তুমি চাও এটাকে হোয়াইল না দিয়ে ডু হোয়াইল দিবা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হোয়াইলের পরিবর্তে এখানে লিখবা ডু, তাহলে ডুর পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ, যেখানে শেষ এরপরে যেখানে শেষ এই শেষের পরে লিখবা হচ্ছে হোয়াইল, এরপরে প্যারেন্থিস এবং সেমিকোলন, এবং এর ভিতরে একটা কন্ডিশন হয়, তাই নাকি? সাপোজ একটা ভেরিয়েবল নিলাম সিএইচ ইকুয়াল ইকুয়াল, তোমরা তো সিতে মেবি ওয়াই বা এন দেখছো, তাই না? ইয়েস অর নো, এখানে আমরা চাইলে ইয়েস এটাও দেখতে পারি, অথবা আমরা সিএস ইকুয়াল ইকুয়াল ধরো আপার কেস লেটার ইয়েস দেখতে পারি, অথবা সিএস ইকুয়াল ইকুয়াল ধরো ওয়াই ইয়েস দেখতে পারি। মানে যত ধরনের কম্বিনেশন হতে পারে, তুমি মনে করতে পারো ইউজার কি কি ভুল করতে পারে করে, সেই ধরনের সেন্সে তুমি এটা চাইলে দেখতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল যদি যাই, আমি জানি না এখন আছে কিনা, এখানে
দেখো আমি ব্রাউজারে গিয়ে yahoo.com লিখতেছি, yahoo.com, তাহলে অবশ্যই আমাদের সামনে ইয়াহু আসবে, আসার কথা। আসছে না? এখন আমি ধরো YAHOW yahoo.com দেখি কোনটা আসে। দেখো তো কি আসলো। তো এটা কেন হয়েছে? এটা কিন্তু, যদিও আমি এই তোমাদের এই প্রসঙ্গে চলে আসলো, বাট এই কোর্সের পার্ট না। এটা হচ্ছে ধরো এই যে ডোমেনটা যে ইয়াহু পারচেজ করছে yahoo.com, সে এর সাথে সাথে এই yahoo.com এটাও পারচেজ করছে। অর্থাৎ ইয়াহু চিন্তা করছে যে আমার ক্লায়েন্টরা বা কাস্টমাররা পসিবল কি কি ভুল করতে পারে ইয়াহু টাইপ করতে গেলে, তাহলে সে সেটাকেও কিনেছে, কিনে ইয়াহুর সাথে লিঙ্ক করেছে। তার মানে ইয়াহাউ লিখলে কিন্তু ইয়াহুতেই যাচ্ছে। তাহলে ধরো আমরা সেই সেন্সে এখানে চিন্তা করলাম যে একজন ইউজার যে এখানে ইয়েস আপার কেস ওয়াই দিতে পারে, চাইলে সবগুলো আপার কেস দিতে পারে, চাইলে সবগুলো লোয়ার কেস দিতে পারে, পারে না? পসিবল কম্বিনেশনগুলো আমরা বলার চেষ্টা করতেছিলাম অর দিয়ে। আবার চাইলে ওয়াই দিতে পারে, ওকে থ্যাংক ইউ, সিএইচ ইকুয়াল ইকুয়াল সিম্পলি আপার কেজের ওয়াই দিতে পারে, অথবা সিএইচ ইকুয়াল ইকুয়াল লোয়ার কেজের ওয়াই দিতে পারে, ধরে নিচ্ছে এইগুলো। সো আমরা তো অবশ্যই ক্যারেক্টার না, স্ট্রিং চিন্তা করতেছি, তাহলে লোয়ার কেজের ওয়াই। সো এই করে রাখলাম। এখন এই সিএস এর ভ্যালুটা পাবে কোত্থেকে? অবশ্যই আমাকে এই হোয়াইলের ঠিক উপরে, দ্যাট মিনস এই যে সেকেন্ড ব্র্যাকেট তার ঠিক উপরে আমাকে এই ইনপুট দিতে হবে। তাহলে বলতে হবে ডু অ্যানাদার। তুমি কি আরেকবার চাও, বা ডু ইউ ওয়ান্ট টু ট্রাই এগেন, এটা তুমি বলতে পারো। ডু অ্যানাদার, সাপোজ আমি বলে দিলাম ওকে। আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম যে ডু হোয়াইলের মাধ্যমে কিভাবে আমরা এই প্রসেসটা দেখাতে পারি। তো সি আউট বলছিলাম ডু অ্যানাদার, চাইলে তুমি এখানে অপশনে বলতে পারো যে কি কি হতে পারে দিতে চাও, ইয়েস, নো, তুমি চাইলে সবগুলো কম্বিনেশন লিখে দিতে পারো যদি মনে করো লিখবা। সরি, ডু অ্যানাদার ইয়েস অর নো, এতটুকু রাখি, পরে আমি বলতেছি এখানে কি বুঝাচ্ছি। স্ল্যাশ এন মানে পরের লাইনে ইনপুট হবে। তাহলে ইয়েস বললে কন্টিনিউ হবে, নো বললে কন্টিনিউ হবে না। এখন এখানে আসলে এটার মিনিং হচ্ছে ইয়েস বাদ দিয়ে যে কোনো কিছু লিখলেই কন্টিনিউ হবে না, কারণ আমরা এখানে শুধু চেক করতেছি হচ্ছে ইয়েসটা, ওয়াই ইয়েস। এখন ধরো কেউ ভুল করে শুধু ওয়াই দিচ্ছে, সেটা যদি আমরা অ্যালাউ করতে চাই এখানে লিখবা। আর যদি মনে করো এখানে সবগুলো লিখবা, যে যে কোনো একটা দিলে হবে, সেটাও লিখে দিতে পারো, আমরা যা যা অ্যালাউ করব। ওকে, তার মানে এগুলো হচ্ছে সব অ্যালাউ হবে। আর নো বলুক বা নো না বলে যে কোনো ক্যারেক্টার দেখ, তাহলে কিন্তু আমরা আর ইনপুট দিতে পারবো না। আসলে এখানে সিইনে যাই, তাহলে সিইন অবশ্যই কার ভ্যালু ইনপুট হবে। আমরা এখানে একটা ভেরিয়েবল সিএস নিয়েছি, অবশ্যই সিএস দিতে হবে। তাহলে সিএস এ অবশ্যই আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে ডিক্লারেশন অবশ্যই সুইচের ভিতরে করা যাবে না, আমরা মেইন ফাংশনের এখানে শুরুতে করে দেই। সাপোজ ধরো বললাম যে স্ট্রিং সিএইচ, তো এই স্ট্রিং ইউজ করলে আমাদের একটা হেডার ফাইল যুক্ত করা দরকার, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম স্ট্রিং। তাহলে যেহেতু স্ট্রিং আমাদের কিন্তু সিতে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি নাই, আমাদের ক্যারেক্টার অ্যারে ইউজ করতে হতো, যে কারণে আমরা এখানে শুধুমাত্র ওয়াই আর এন ইউজ করেছিলাম। আসো দেখি সোফার আমরা কতটুকু কোড লিখলাম এবং তার ইমপ্লিমেন্টেশনটা কি আসে। রান করতেছি। তাহলে এন্টার ইউর চয়েস, সাপোজ দিলাম 2 4 আর হচ্ছে 1, তাহলে 3 আসছে। এই যে বলছে ডু অ্যানাদার, তাহলে এখন ধরো আমি পুরোটা লিখতে পারবো ওয়াই ওয়াই ইএস ইয়েস, যে আমি চাই। তাহলে এবার দিয়ে এন্টার দিই, তাহলে দেখো আবার চাচ্ছে। তাহলে এখন আমি যদি বলি যে চয়েস নাম্বার 4, সাপোজ 80 ডিভাইডেড বাই 4, তাহলে আনসার আসছে। এখন ধরো এই যে ইয়েসে তো 4টার যে কোনো একটা কাজ করবে, আমি যদি এখন নো বলি তাহলে কিন্তু এখন বেরিয়ে যাবে, যে বেরিয়ে গেল। হোয়াইলের সাথে এটার পার্থক্য হচ্ছে যে হোয়াইল দিলে আনলিমিটেড টাইম কাজ করতেছিল, যে যতক্ষণ পর্যন্ত আমি ফোর্সফুলি ক্লোজ করতে না করতেছিলাম এই কনসোল স্ক্রিনটা, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ হচ্ছিল। কিন্তু ডু হোয়াইলে আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি, যে আমি একটা পর্যায়ে গিয়ে যদি বলি যে আমি আর কন্টিনিউ চাই না, তাহলে আমি সেটা এখান থেকে বেরোতে পারি। এখন এই যেখানে নো বলছে, নো বললে বেরিয়ে গেছে, ব্যাপারটা এমন না যে শুধু নো বললে বেরোবে। ওই যে 4টা অপশনের কথা আমরা বলছি, এই যে ইয়েস 3টা ওয়েতে, ওয়াই 2টা ওয়েতে, এর 5টার বাহিরে যে কোনো কিছু দাও বেরিয়ে যাবে প্রোগ্রাম।
এখন আসো যে সাপোজ আমি যদি দেই চয়েস নাম্বার 3 লাইক 4 4 আসলো, এখন আমি যদি টিও দিই তাও কিন্তু প্রোগ্রাম বেরিয়ে যাবে, কারণ আমাদের এখানে এই লজিকের অনুসারে আমরা সেটা সেট করে রাখছি যে এর বাইরে কিছু আসলে বেরোবে। তো আমরা এখানে জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম যে নো। তাহলে দেখো এই প্রোগ্রামটা আমরা ছোট প্রোগ্রাম হলেও, ক্যালকুলেটরের একটা ছোট প্রোগ্রাম হলেও আমরা কিন্তু এখানে বেশ কিছু পার্ট রিভিউ বলতে পারো তোমাদের, বা নতুনত্ব যেটা আসছে যে আমরা মেথড প্রাইভেট আকারে দিতে পারবো কিনা তার একটা এক্সাম্পল তুমি দেখলা, যে প্রয়োজনে আমরা বিভিন্ন মেথড প্রাইভেট করতে পারবো, যেগুলো অনেক বেশি সিকিউর, যেগুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে দিব না, ইমপ্লিমেন্টেশন আমি কাউকে জানতে দিব না, সেগুলো আমি প্রাইভেট করে ফেলবো। তাহলে এখানে দেখো সেটা হচ্ছে গত ক্লাসে যে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করছিলাম, সেখানে তোমরা দেখছো যে কিছু কিছু ডেটা, যেমন ধরো কি বলে ডিপোজিট, তারপর হচ্ছে ব্যালেন্স যেই ইনপুটটা ছিল বা ব্যালেন্স যেই ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা প্রাইভেট করেছিলাম, তাই নাকি? যে কোনোভাবে যাতে ব্যালেন্সের উপরে কেউ কাজ না করতে পারে, ওই ভেরিয়েবলের উপরে যাতে কোনোভাবে কাজ না করতে পারে, দেখছিলাম না আমরা? ওটা কিন্তু শুধু ডেটা হাইডিং ছিল। আমরা চাইলে ডিপোজিট, উইথড্র, ওই ফাংশনগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশন পার্টটাকে কিন্তু হাইড করতে পারতাম, সেই ক্ষেত্রে পাবলিক ফাংশন বানিয়ে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারতাম। আমার কথা কি বুঝছো আজকে ক্লাস শেষে? যে ডিপোজিট উইথড্রোর যে প্রোগ্রাম করেছিলাম, ওখানে যে ডিপোজিট ফাংশন ছিল, উইথড্র ফাংশন ছিল, সেগুলো আমরা চাইলে প্রাইভেট করে অন্য ফাংশন দিয়ে সেগুলো কন্ট্রোল করতে পারতাম, পাবলিক ফাংশন দিয়ে। তো এখানে আজকে ক্লাসে যে নতুন লার্নিং সেটা হচ্ছে যে মেথড ক্যান বি প্রাইভেট, মেথড ক্যান বি পাবলিক। আজকের ক্লাসে সেটা তোমরা বুঝতে পারলাম যে প্রয়োজনে আমরা মেথডকে প্রাইভেট করতে পারবো। তার মানে এখানে ডেটা প্রাইভেট আছে, মেথডও প্রাইভেট আছে, তার মানে ডেটা হাইডিং পাশাপাশি ইমপ্লিমেন্টেশনও হাইড হচ্ছে। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো ইমপ্লিমেন্টেশন। তো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ না হয় অনেক বড় একটা প্রোগ্রাম হতে পারতো, একটা পাসওয়ার্ড চেকিং এর একটা প্রোগ্রাম হতে পারতো। তো সেই পার্ট তোমরা দেখলা, পাশাপাশি ডু হোয়াইল রিভিউ হলো, হোয়াইলটাও আমরা দেখলাম, চয়েস দ্যাট মিনস সুইচের কেস এটাও আমরা রিভিউ করলাম। তোমরা যদি চাও এখানে আরো দুই একটা ফাংশন চাইলে বাড়াতে পারো। সাপোজ ধরো আমি আরেকটা ফাংশন নিচ্ছি, ক্যালকুলেট, কি দিব, স্কোয়ার দিব, স্কোয়ার। তাহলে স্কোয়ারের ক্যালকুলেট কিভাবে করব বলো তো? তো এখন স্কোয়ারের ক্ষেত্রে তো আমার দুইটা ইনপুট প্রয়োজন হতে পারে, বেজ আর হচ্ছে পাওয়ার, নাকি? বেস পাওয়ার এইভাবে করতে পারো, অথবা যে ইনপুটটা আসবে সেটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, দুইবার করলে হয়ে যাবে। যদি মনে করে যে আমার সেট বলে এখানে দুইটা ইনপুট আছে, আমি ধরে নিচ্ছি যে প্রথমটা হচ্ছে বেস, পরেরটা হচ্ছে কি পাওয়ার, সেইভাবে চিন্তা করলে তুমি এটার মাধ্যমে করতে পারো। আর যদি মনে করো নতুন এখানে লিখবো, সেটাও হতে পারে, ইটস আপ টু ইউ। তাহলে ধরো আমি যদি এখানে সেট ভ্যালু দেই, দুইটা ইনপুট আমি পেয়ে গেলাম, এরপরে সি আউট আসো, যে আমার যদি দেই n1, আচ্ছা এই লাইনটাই কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখানে আমরা পাওয়ার সাইন ইউজ করতে পারি, টুপি সাইনটা। তাহলে এখানে কি হবে, এটা হবে না, এখানে কি হবে, মাল্টিপ্লাই হবে, তাই নাকি? এটা কি মাল্টিপ্লাই দিলে হচ্ছে নাকি হচ্ছে না? মাল্টিপ্লাই দিলে তো হবে না, মাল্টিপ্লাই দিলে হবে না, মাল্টিপ্লাই দিলে হবে। সাপোজ 2 কিউব দিছো, তাহলে 2 ইন্টু 3 দিলে তো হবে 6, 2 ইন্টু 3 দিলে তো 6 হয়ে যাবে না? তাহলে কি হবে, আমার এখানে পাওয়ার ফাংশন ইউজ করতে হবে না? পাওয়ার ফাংশন ইউজ করতে হবে, পাওয়ার ফাংশন। তাহলে এখানে কি হবে, n1 n2। এবার ঠিক হবে যে প্রথমটা আমরা বেস ধরতেছি আর পরেরটা কি ধরতেছি, পাওয়ার। তাহলে এই যে পাও একটা ফাংশন, তাহলে এটা কি অবশ্যই আমার একটা লাইব্রেরি লাগবে, কি লাগবে, ম্যানিপুলেটর না? কি লাগবে লাইব্রেরি, কি লাইব্রেরির নাম কি? ম্যানিপুলেটর দিলে হবে, ম্যাথ, আচ্ছা ম্যাথ যে বলতেছে ম্যাথস, ম্যাথ ডটস, হ্যাঁ ম্যাথ দিলে হবে। যদি আচ্ছা দেই ম্যাথ, দেখি কাজ করে কিনা। আচ্ছা আমরা তো এটা কলই করি না, আচ্ছা ম্যাথ লাইব্রেরি নাই, তাহলে সম্ভবত ম্যাথ রিলেটেড কিছু একটা আছে, ম্যাথ ম্যাথ ডট সি দিয়ে দেখি, ম্যাথ ডট সি, এটা নিচ্ছে না। আচ্ছা ম্যানিপুলেটর যদি না দেই, ম্যানিপুলেটর না দিলেও কাজ করবে, কারণ পাওয়ার ফাংশন আইও স্ট্রিমের মধ্যে থেকে কাজ করে। দেখি একটু, কন্ট্রোল এস, আমরা এটা কল করে নিই, তারপরে বুঝতে পারবো। আচ্ছা এবছর রান করি আগে, দেখি এরর আসে কিনা। আচ্ছা এখানে একটা এরর দেখাচ্ছে, রিজন কি,
পাও ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, তার মানে পাও ডিক্লেয়ার করা নাই এটা বলছে, তার মানে এর জন্য একটা লাইব্রেরি লাগবে। কন্ট্রোল ডি, যদি ম্যানিপুলেটর নেই, ম্যানিপুলেটর নিলে হওয়ার কথা না, দেখি একটু ম্যানিপুলেটর, তাহলে আমাদের যে ভুলটা আসতেছিল এখানে ম্যানিপুলেটর হবে না, আমাদের যেটা হবে সি ম্যাথ, অর্থাৎ পাওয়ার ফাংশন ইউজ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে সি ম্যাথ লাইব্রেরি। রান করি, এবার আশা করি এরর আসবে না, কোনো এরর নেই। তাহলে আমরা এখন এই ফাংশনটা চেক করব যে কাজ করে কিনা, ক্যালকুলেট স্কোয়ার। তাহলে আমরা পাবলিক একটা ফাংশন বানাই, কন্ট্রোল ভি, সাপোজ ধরো গেট স্কোয়ার। তাহলে এখানে অবশ্যই আমরা বলবো ক্যালকুলেট স্কোয়ার, এটাকে কল করব কন্ট্রোল সি, এখানে আমরা বলবো কন্ট্রোল, আচ্ছা লিখে দেই এসকিউআর স্কোয়ার। এবার আসো যে আমাদের এখানে কন্ট্রোল ডি দিয়ে মেনু একটা বাড়াতে হবে, সাপোজ এখানে দিব 5, তাহলে এখানে অবশ্যই স্কোয়ার চয়েস আসবে এখানে 5 পর্যন্ত, তাহলে 1 2 3 4 এখানে একটা বাড়বে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এখানে আসবে গেট স্কোয়ার। আর কোথাও চেঞ্জ আছে? রান করি, আচ্ছা কেস 5 হবে, থ্যাংক ইউ, কেস 5 রান করি, ওকে 5 দিয়ে ট্রাই করি, দুটি ইনপুট নিচ্ছি, ফার্স্ট নাম্বার মানে হচ্ছে বেস সাপোজ 4, আর সেকেন্ড নাম্বার হচ্ছে পাওয়ার সাপোজ ধরো 2, তার মানে 4 স্কোয়ার মানে কত 16 আসার কথা না? আসছে? সো আমি এখন নো দিয়ে বেরিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমি চাইলে ম্যাথমেটিক্যাল কমন যেই ফাংশনগুলো আছে সবগুলো চাইলে তুমি এখানে ফাংশন বানিয়ে বানিয়ে ইউজ করতে পারবে না। দেখো আমাদের আজকের প্রোগ্রাম কিন্তু প্রায় 108 লাইন্স, তাহলে যারা রেগুলার প্রোগ্রাম প্র্যাকটিস করো তাদের জন্য কিন্তু এই প্রোগ্রাম কোনো ইস্যু হবে না, দ্যাট মিনস ইজি মনে হবে। কিন্তু যদি তুমি জাস্ট কোড দেখো, মনে করলা যে পুরো কোড আমি প্রিন্ট করলাম, এরপরে জাস্ট প্রথম থেকে শুরু করে টাইপ করে করে যাব, তাহলে কিন্তু একটা বিশাল প্রোগ্রাম মনে হবে। কিন্তু ঘুরে ফিরে একই লজিক বারবার ইউজ হয়েছে, তাই নয় কি? এখন গেট স্কোয়ার আমি বলছি, যদি এখন মনে করো যে আমি আরও একটা তোমার এখানে ফাংশন বাড়াবো, লাইক ধরো এরিয়া অফ এ সার্কেল বের করার জন্য, আমরা তো এর মধ্যে করতে পারি, পারি না? রেক্ট্যাঙ্গেলের এরিয়া, সার্কেলের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া সবগুলো যদি আমরা করতে চাই, ফাংশন বাড়তে থাকবে। তো ফাংশন বাড়লে আমার এখানে চয়েস বাড়তে থাকবে, প্রোগ্রামের লেন্থও বাড়তে থাকবে, তাই নয় কি? এখন ধরো তুমি কিউবিক রোড বের করতে চাও, এটা তো স্কোয়ার বের করলাম, যদি স্কোয়ার রুট বের করতে চাও এসকিউআরটি ফাংশন, তাই নয় কি? স্কোয়ার রুট বের করতে চাইলে ধরো আমি কন্ট্রোল সি, এখানে আরেকটা বাড়িয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, তো ধরো স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হয়, ইনপুট করা লাগে একটা না, ইনপুট করা লাগে এসকিউআরটি ফাংশন ইউজ করতে হয়, আর ভিতরে ইনপুট কয়টা লাগে, একটা লাগে না? সাপোজ ধরো আমি বললাম যে সিম্পলি এন, তাহলে এখানে তো সেট ভ্যালু তুমি দিতে পারো না, এখানে চাইলে এর জন্য একটা ফাংশন বানাতে পারো যে একটা ইনপুট নেওয়ার জন্য শুধুমাত্র, যে সকল ফাংশনের মধ্যে একটা ইনপুট হবে তার জন্য তুমি আলাদা একটা ফাংশন বানাতে পারো, যে সকল ফাংশনের মধ্যে দুইটা ইনপুট হবে তার জন্য একটা আলাদা ফাংশন বানাতে পারো, যে সকল তোমার ফাংশনের মধ্যে তিনটে ইনপুট দরকার সেগুলোর জন্য আলাদা ফাংশন বানাতে পারো। অথবা যদি মনে করো যে দরকার নেই, এখানে ইনপুট দাও, ইনপুট এবং আউটপুট দাও, তাহলে কি বলবা, এন্টার এ নাম্বার বললাম, তাহলে এখানে সিন সেই এনটা ইনপুট দাও, তাহলে এনটা অবশ্যই একটা ভেরিয়েবল, তুমি এনটাও প্রাইভেট করে ফেলো, কোনো সমস্যা নাই, যে বাইরে থেকে এনের ভ্যালু যদি কেউ চেঞ্জ না করতে পারে। তাহলে স্কোয়ার রুট হয়ে গেল। আমি যদি এই ফাংশনটাকে কপি করি কন্ট্রোল সি, তাহলে এখানে আচ্ছা আগে এটা বাড়িয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে গেট স্কোয়ার রুট, তাহলে ক্যালকুলেট স্কোয়ার রুট, তাহলে আমরা এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে 6, তাহলে আমরা বলে দিলাম যে স্কোয়ার রুট বের করতে হবে, তাহলে চয়েস নাম্বার একটা বেড়ে যাবে 6, তাহলে আমরা যদি এখন এখানে যাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে গেট স্কোয়ার রুট, চয়েস নাম্বার হবে, কেস নাম্বার হবে 6, আমার মনে আমরা করতে পেরেছি, আশা করি। রান করো, আমরা শুধু 6 নম্বর চয়েসটাই দেখব 6, তাহলে ধরো 16 এর স্কোয়ার রুট কত বলো তো?
আসছে? সরি, কি আসলো? আচ্ছা, আমরা মনে হয় ভিতরে চেঞ্জ করি নাই। 4 আসছে রেজাল্ট, মানে এই যে মেসেজটা ফরম্যাটিংটা চেঞ্জ করি নাই, রেজাল্ট আসছে, এই যে এখানে চেঞ্জ করি নাই আর কি, যে ফরম্যাটিংয়ে। তাহলে আমরা যদি এখানে বলি, এটা অফ করে দেই, যে যদি বলি মেসেজ দিয়ে যে স্কোয়ার রুট অফ, কার ভ্যালু দেখতে চাও? এনেন না? ঠিক আছে, এখানে যদি ইকুয়াল না দিয়ে যদি ইজ বলতে চাও, সেটাও হতে পারে। এরপরে তুমি এখানে একটা স্পেস রাখো, দেখি এবার। সো ফরম্যাটিং তো তুমি নিজে করবা, এগুলো তো শিখে গেছো। 6 যদি 100 দেই, তাহলে কত আসবে? স্কোয়ার রুট অফ 100 ইজ কত? 10 আসছে না? 10 স্কোয়ার আসছে। ইজের ইজের পর একটা ইজের কোথায়, ইজের আগে একটা স্পেস, তাই তো? আসো চেক করি। 6 144 আসছে 12। তাহলে কি বুঝতে পারলা? ডু অ্যানাদার আগে যদি একটা নিউ লাইন দিতে চাও, সো ডু, যেখানে ডু আছে, এই যে এখানে একটা নিউ লাইন দাও, কন্ট্রোল এস, এগেন চেক করি। 6 নাম্বার, সাপোজ দিলাম হচ্ছে 17, তাহলে 4 পয়েন্ট সামথিং আসছে না? আসছে। ডু অ্যানাদার, ডু অ্যানাদার যদি আমরা বলি নো, বেরিয়ে গেল। তাহলে দেখো, এই যে 121 লাইনের প্রোগ্রাম হয়ে গেল। আমি চাইলে কিন্তু আজকে যদি আর আধা ঘন্টা ক্লাস করি, এটাকে চাইলে 200-300 লাইনের প্রোগ্রামে কনভার্ট করা যাবে, যাবে না? তোমরাও তো পারবা নাকি? এতটা কনফিডেন্স আসছে না যে অন্তপক্ষে বেসিক কোডিং এই বিষয়টা তো তুমি রপ্ত করতে পারছো 2টা সেমিস্টারে? যদি সেটা পারো, তাহলে আমাদের যে পরিশ্রম সেটা সার্থক। যদি বলো স্যার আমি এই যা শিখেছি এগুলো দিয়ে বেসিক কোডিং আমি আনলিমিটেড কোডিং করতে পারবো, যা বলবো সেটা আমি ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। কারণ তুমি সাপোজ তোমাকে আমি বললাম যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া বের করো, তাহলে তুমি এটা যদি ফর্মুলা না জানো, তুমি স্টাডি করবা, স্টাডি করে ফর্মুলা জেনে তারপর তুমি ইমপ্লিমেন্ট করবা, কিন্তু বেসিক কোডিং এর মধ্যেই তো থাকতেছে, তাই না? তাহলে বলো, আজকে ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, বা ক্লাস তোমরা বুঝতে পারলা কিনা? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।